হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ইউনিক অ্যান্ড খুব ইন্টারেস্টিং, অ্যান্ড আমি এক্সপেক্ট করবো আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে এবং এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। যারা যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন শুরু থেকে তারা মোটামুটি জানেন অনেক টিউটোরিয়াল ভিডিও হয়, খুব 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 কম সংখ্যক হয়তো রেমেডিয়াল ভিডিও হয়। আজকের ভিডিওটা রেমেডিয়াল বাট একটু স্পিরিচুয়াল ওয়েতে, রিলিজিয়াস ওয়েতে, ধর্ম আধ্যাত্মিক সাইড থেকে অ্যাস্ট্রোলজিক্যালি যে আপনি আপনার জন্য কাস্টমাইজড গড বা গডেসেসকে মানে ভগবানকে দেবদেবীকে চুজ করে আপনি তাকে যদি প্রে করেন, আপনি তাকে যদি প্রার্থনা করেন, তার মন্ত্র জাপ বা ব্লা 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 আপনি যদি করেন, বেনিফিটেড হবে। এই টাইপের ভিডিও আমার কয়েকটা এর আগে চ্যানেলের উপর বানানো রয়েছে, আপনারা যান প্লেলিস্টে, বোধহয় প্লেলিস্টে নয়, প্লেলিস্টে আমার সেরকম তৈরি করা হয়নি, আপনি একটু সার্চ করুন ভিডিও সেকশনে, আপনি পেয়ে যাবেন যে আপনার কাকে প্রে করা উচিত, কোন ভগবানকে আপনার ডাকা উচিত, কোন ভগবান আপনাকে হেল্প করবে। তো দেখুন কি করে আপনি তাকে প্রার্থনা করবেন, তার মন্ত্র, তার বীজ মন্ত্র বা তার মন্ত্র জাপ করবেন, আমি সেটা আজকের আলোচ্য বিষয় না। আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনাকে ধরিয়ে দেওয়া কে আপনাকে কোন কোন স্পেশালি হিন্দু শাস্ত্র অনুযায়ী তো অনেক দেবদেবী রয়েছে, তো আপনার কাকে করা উচিত, ঠিক আছে, ওয়ার্শিপ করা উচিত। তো সেই রিলেটেড আজকের ভিডিওটা, থাকুন, ভালো লাগবে, জানতেও পারবেন। আপনি নিজের চার্টে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার নিজের নিয়ারেস্ট ওয়ান যারা আছে তাদের চার্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা খুব সুন্দর রেজাল্টও আসে, ঠিক আছে। দেখুন, আর আজকের সেটা হচ্ছে কোনো ইষ্ট দেবতা নয়, এটা আমি ফার্স্টে ধরে রাখি, কারণ সবার প্রথমে ভাবে হয়তো এটাতে ইষ্ট দেবতা মোটামুটি সবাই জানে কী করে তৈরি বার করতে হয়, কী হয়, কিন্তু এটা ইষ্ট দেবতা নয়। ইষ্ট দেবতা হচ্ছে আপনার যে আত্মাকারক গ্রহ, সেটা আপনার নবম সাথে যেখানে আছে তার থেকে 12th হাউসের যে লর্ড, সেটা হচ্ছে ইষ্ট দেবতা। এটা মোটামুটি সবাই জানা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে একটু নাড়াঘাটাও করে, আমি এটুকু এক্সপেক্ট করতে পারি যে এটুকু আইডিয়া রয়েছে সবার, কিন্তু সেটা আপনার আজকে যে ভিডিওটা সেটা আপনার ইষ্ট নয়। এটা হচ্ছে আপনি কাউকে কোন বা দেব বা দেবীকে বা কোন ভগবানকে আপনি ধর্মদেবতা হিসাবে আপনি তাকে ওয়ার্শিপ করতে পারেন এবং যেটা আপনার ভাগ্যের রাইজিংয়ে আপনাকে হেল্প করবে। দেখুন, যখনই আত্মাকারাকার ব্যাপার চলে আসে তখন সামহাও সোলের ব্যাপার চলে আসে, আত্মা, এবং আত্মার যখনই ব্যাপার চলে আসে তো সামহাও সেটা স্পিরিচুয়াল কানেকশন হয়ে যায়। এবার হতে পারে আজকের ডেটে অনেকে সেই স্পিরিচুয়াল সাইডে ইনক্লাইন নাও, মানে হতে হয়তো নাও চায়, মানে নাও হতে চায় ইনক্লাইন, সে ম্যাটেরিয়াল সাইডটা দেখতে চায়। তো যখনই আমি আত্মাকারাকার থেকে বেস্ট করে কোনো গড বা গডেসকে যখন আইডেন্টিফাই করিয়ে দেবো, তো সামহাও দেখবেন সেটা কিন্তু সবার প্রথমে ধরে চলবেন, সেটা আপনার স্পিরিচুয়াল ইনক্লাইনমেন্টের জন্য, আপনার স্পিরিচুয়াল প্রগ্রেসের জন্য, আপনার সোল এনলাইটমেন্টের জন্য হেল্প করবে। ওকে, ম্যাটেরিয়াল সাইড অটোমেটিক হয়ে যাবে, এটা হচ্ছে বাই প্রোডাক্ট, ঠিক আছে। আপনার যদি সোল বা আপনার মাইন্ড যদি ঠিকঠাক না থাকে, ম্যাটেরিয়াল থিংস থেকেও সেটা চলে যাবে, মানে সেটা না থাকার সমান আর কি, মানে সেটা ভোগ করতে পারবেন না। তো দেখুন, আপনার বার্থ চার্টে যে হাইস্ট ডিগ্রি যে প্ল্যানেট যেটাকে আছে, যেটাকে বলা হয় আত্মাকারাকা, আগেন আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, আত্মাকারাকা মানে হচ্ছে হাইস্ট ডিগ্রির প্ল্যানেট। রাহু কেতুকে এখান থেকে বাদ দিয়ে দেন, এই ক্ষেত্রে রাহু কেতুকে ইউজ করার কোনো দরকার নেই। ওকে, কারণ রাহু কেতুর ক্ষেত্রে কেতু ছেড়ে দিন, রাহুর ক্ষেত্রে কী হয়, যেহেতু রিভার্স ডাইরেকশনে চলে, রেট্রোগ্রেশনে চলে, তো যেটা রাহু ডিগ্রি যদি সব থেকে লোয়েস্ট হয় তো সেটা আত্মাকারাকা, বাট আমি আজকের ভিডিও অনুযায়ী আমি রাহুকে এখানে কনসিডার করছি না। আপনার ন্যাচারাল যে সলিড যে প্ল্যানেট আছে, যে 7টা যে গ্রহ আছে, সেটার মধ্যে দেখুন সব থেকে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট সেটাকে আত্মাকারাকা বলা হয়, ঠিক আছে, দ্য পারপাস অফ ইউর সোল। এবার সেই প্ল্যানেটটাকে আপনি যথারীতি নবাংশ চার্টে নিয়ে যান, আমি টেকনিকটা আপনাকে বলছি, আপনাকে কী করে আপনি ধরতে পারবেন, ঠিক আছে। আর তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে অ্যাস্ট্রোলজি একটা হয় পারাশারা, ঠিক আছে, একটা হয় হচ্ছে জাইমিনি, ঠিক আছে, খুব একটা ডিফারেন্স নয়, কিন্তু অ্যাসপেক্টের দিক থেকে, দৃষ্টিগত দিক থেকে, যেমন গ্রহের দৃষ্টি হয়, যেমন শনি যেমন তৃতীয় সপ্তম সবারই রয়েছে, আর 10th অ্যাসপেক্ট হয়, 3rd অ্যাসপেক্ট হয়, জুপিটার যেমন 5 and 9 অ্যাসপেক্ট হয়, মার্স যেমন 4th and 8th অ্যাসপেক্ট হয়, সেরকম জাইমিনিতে না রাশি অ্যাসপেক্ট হয়, রাশি দৃষ্টি, ঠিক আছে, রাশি একটা রাশি আর একটা রাশিকে অ্যাসপেক্ট করে। তো রাশি দৃষ্টি যেটা হয় সেটা হচ্ছে ফিক্সড, সেটা চেঞ্জ করে না। গ্রহর যখন কোনো প্ল্যানেট যখন দৃষ্টি দেয় সেটাকে বলা হয় হচ্ছে ডিজায়ার, মানে দৃষ্টি দিচ্ছে মানে একটা ডিজায়ার, আপনি একমাত্র তার দশান্তরের সাথেই সেটা অ্যাক্টিভেট হয় এবং
ওটা একটা আপনার করার ইচ্ছা থাকে। কিন্তু কোনো জায়গায় যদি রাশি দৃষ্টি যদি থাকে তাহলে সেটা ফিক্স, সেটা চেঞ্জ করার জিনিস নয়, সেটা চেঞ্জ করতে পারবে না। কেন রাশি তো চেঞ্জ হয় না কখনো না, মেষই থাকবে, বৃষভই থাকবে। ওর মেষটা চেঞ্জ হয়ে মিথুনে চলে আসবে না, বৃষভ চেঞ্জ হয়ে বৃশ্চিকে আসবে না। তো রাশি অ্যাসপেক্ট সবসময় আমি একটা কথা একটু, আমি এই ভিডিওটা শুরু করার আগে আমি তার আগে আমি এটা জানিয়ে রাখছি, যারা রিয়েলি অ্যাস্ট্রোলজিতে জানতে চাও তারা অ্যাটলিস্ট ঠিক থাকো, আর যারা শুধু রেমেডিটা কী হবে সেটা জানতে চাও তাহলে একটুখানি দাঁড়িয়ে যাও। যেমন চারা রাশি যেগুলো হয় না, চারা রাশি যেমন মেষ, কর্ক, তুলা এবং ক্যাপ্রিকন, মকর, তারা স্থির রাশিকে দৃষ্টি দেয়, স্থির রাশিকে, শুধুমাত্র যেটা তার পাশের, তার সামনেরটাকে বাদ দিয়ে। ধরুন মকর রাশি দৃষ্টি দেবে হচ্ছে বৃষভ রাশিকে, মকর রাশি দৃষ্টি দেবে আরেকটা স্থির রাশি যেটা হচ্ছে আপনার স্করপিও বৃশ্চিককে, আরেকটা হচ্ছে সিংহকে, কিন্তু কুম্ভকে দেবে না। কেন? সেটা তার এক্স্যাক্টলি তার পরে, মানে তার আগে পিছে রাশি যদি ফিক্স যদি হয় তাহলে সেটাতে দেবে না। ওকে, সিমিলারলি ফিক্স রাশি যেটা, মানে যেটা হচ্ছে স্থির রাশি, সেটা একে অপরকে দৃষ্টি দেয় হচ্ছে যেটা হচ্ছে মুভেবল সাইনকে, মানে হচ্ছে চারা রাশিকে। ওই সেম টেকনিক তার আগে তার পিছনেরটাকে বাদ দিয়ে। ধরুন কাউ যদি বৃশ্চিক রাশি যদি আপনি যদি ধরুন বৃশ্চিক রাশি সমস্ত মুভেবল সাইনকে দৃষ্টি দেবে, মানে ধরুন মকরকে দেবে, মেষকে দেবে, কর্ককে দেবে, কিন্তু তুলাকে দিতে পারবে না। কেন? তুলা হচ্ছে তার পিছনে, মানে গায়ে লাগানো যে রাশিটা সেটা আগের বা পিছেরটা দেয় না। আর যেটা দ্বি স্বভাব রাশি হয় সেটা একে অপরকে দেয়। ঠিক আছে, যেমন ধরুন ধনু দেবে মিথুনকে, মীনকে, কন্যাকে, সিমিলারলি এরকম এদের চারজনের মধ্যেই ঘোরাফেরা করে। আর যেহেতু এগুলো পাশাপাশি থাকে না, তো সেই ক্ষেত্রে এই রুলটা নেই। তো এটা একটা মোটামুটি আশা করি মোটামুটি আপনারা জানেন। কেন বলছি তা এখনই আপনি বুঝতে পারবেন। তো আপনার যে আত্মাকারকা যে হাইস্ট ডিগ্রি প্ল্যানেট যেটা আছে, সেই প্ল্যানেটটাকে আপনি নবম সাজাটে নিয়ে যান। ওকে, নবম সাজাটে নিয়ে যান, কোনো না কোনো একটা রাশিতে বসে থাকবে, রাইট? সেই রাশি, সেটাকে কারাকাংশা বলা হয় অ্যাকচুয়ালি, আমি সেই টেকনিক্যাল টার্মসে আমি যাচ্ছি না। সেই নবমসার যে রাশি থেকে আপনি 9th হাউস দেখুন, 9th হাউস নবম স্থান কোথা থেকে? আত্মাকারাকা নবমসা রাশি থেকে নবম স্থান আপনি নবম স্থান থেকে দেখুন। ঠিক আছে, ধরুন আপনার আত্মাকারাকা ধরুন বৃহস্পতি, এবং ধরুন আপনার আত্মাকারাকা বৃহস্পতি বসে আছে নবমসা যেতে মাইথুনেতে, ঠিক আছে, জেমিনাইতে আছে। তো তার থেকে 9th হাউস কী পড়ছে? অ্যাকুয়ারিয়াস, কুম্ভ। সেখানে যদি কোনো প্ল্যানেট যদি বসে থাকে, সেই প্ল্যানেটটাকে যদি আপনি যদি ওয়ার্শিপ করেন, সেটাই অ্যাকচুয়ালি সেই প্ল্যানেটটা আপনার ভাগ্যে উন্নতিতে সাহায্য করবে। এবার এখানে গড অ্যান্ড গডেসের ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে? এক্ষেত্রে এই জায়গাটা একটুখানি ডিফারেন্ট চলে আসবে, কিন্তু এই জায়গাটাতে একটুখানি মন দিয়ে শুনুন। ইন্টারেস্টিং পার্ট এই জায়গাতে যে 9th হাউসে কোনো প্ল্যানেট আছে বলে চলো লেগে পড়ি, নো। আত্মাকারাকা নবমসা প্লেসমেন্টে থেকে যে হাইস্ট ডিগ্রি যেটা প্ল্যানেট, তার 9th হাউস, তার নবম স্থান দেখুন। সেইখানে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহটাকে আপনি যদি ওয়ার্শিপ করেন, সেই গ্রহটাকে যদি মন্ত্র কিংবা কী মন্ত্রে জপ করবেন আই ডোন্ট নো, তার জন্য অন্য ডিফারেন্টভাবে দেখতে লাগে। দ্বাদশাক্ষরী মন্ত্র হয়, অষ্টাক্ষরী মন্ত্র হয়, বাট আমি নর্মাল বলছি সেই প্ল্যানেট রিলেটেড আপনি কোন মন্ত্র যোগ করবেন সেটা পরের কথা। কিন্তু সেই প্ল্যানেটটার হাতে আসল সেই কি বা চাবি রয়েছে আপনার ভাগ্যকে আনলক করা। বুঝতে পারছেন? এইবার একটু মন দিয়ে শুনুন। ধরুন আপনার সেই 9th হাউসে একটা, ধরুন শুরু করি সূর্য থেকে। এখানে একটা ব্যাপার আছে কিন্তু, ভগবান মানে যে গড অ্যান্ড গডেসেস যেটা আছে না, সেটা না অ্যাকর্ডিং টু পরাশরা ঋষি একরকম লিস্ট আছে, অ্যাকর্ডিং টু জৈমিনী ঋষি আরেক রকম লিস্ট আছে, একটু ডিফারেন্ট আছে। আমি এখন সেটাই আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। এবং যদি কোনো মাল্টিপল প্ল্যানেট থাকে তো সেই ক্ষেত্রে কী করবেন সেটা আমি বলছি। এই জন্য বলছি খুবই ইন্টারেস্টিং ভিডিও, জুড়ে থাকুন। আপনি অ্যাট দ্য এন্ড আপনার অনেকটা ক্ল্যারিটি চলে আসবে এটার ব্যাপারে। ওকে, তো ধরুন যদি সূর্য যদি থাকে, সান যদি থাকে আপনার আত্মাকারাকা নবম রাশি থেকে নবম স্থানে যদি স্থান থাকে, তাহলে আপনি তাকে কাকে পুজো করবেন? অ্যাকর্ডিং টু জৈমিনী। আমি পরাশরা সাইডটা বলছি না, পরাশরাটা ছেড়ে দিন, এটা পুরো জৈমিনী কনসেপ্টে যাচ্ছি। তো অ্যাকর্ডিং টু জৈমিনী যদি সূর্য থাকে তাহলে আপনাকে পুজো করা উচিত শিব। ঠিক আছে, কেন? সান রিপ্রেজেন্ট শিবা অ্যাকর্ডিং টু জৈমিনী। অ্যাকর্ডিং টু পরাশরা হচ্ছে অগ্নি, বাট অ্যাকর্ডিং টু জৈমিনী এটা হচ্ছে শিবা। যদি চন্দ্র যদি থাকে তাহলে হচ্ছে গৌরী। ঠিক আছে, যদি মার্স যদি থাকে সেটা হচ্ছে কার্তিক, যেটাকে বলে না কার্তিক ঠাকুর বা স্কন্দা, যেটা হচ্ছে সাউথে যেতে স্কন্দ বলা হয়। যদি বুধ যদি থাকে তাহলে বিষ্ণু। ঠিক আছে, আমি অবতারে যাচ্ছি না বিষ্ণুর এই অবতার ওই অবতার না, ডিরেক্টলি বিষ্ণু। ঠিক আছে, যদি শনি যদি থাকে তাহলে নারায়ণ। ওকে, যদি বৃহস্পতি যদি থাকে তাহলে সদাশিবা। ঠিক আছে, যেটা জ্যোতির্লিঙ্গ বলা হয়।
যদি শুক্র থাকে তাহলে হবে হচ্ছে লক্ষ্মী, ওকে। যদি রাহু থাকে তাহলে হবে হচ্ছে দুর্গা, আর যদি কেতু থাকে তাহলে হবে হচ্ছে গণেশ। তো এই প্ল্যানেট আর এই গড অ্যান্ড গডেসকে রিপ্রেজেন্ট করে। তো আপনি দেখুন কোন প্ল্যানেট সেখানে আছে। এবার যদি মাল্টিপল প্ল্যানেট যদি থাকে তাহলে দেখুন সেই রাশিতে কোন প্ল্যানেটটা স্ট্রং হয়। ধরুন আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, ধরুন আপনার আত্মাকারাকা নবমসাতে রয়েছে জেমিনাই সাইনে, তার থেকে 9th হাউস হচ্ছে অ্যাকুয়ারিয়াস, অ্যাকুয়ারিয়াস হচ্ছে শনির রাশি, শনি আর রাহু যাই হোক শনির রাশি, সেখানে ধরুন সূর্য আছে, চন্দ্রও আছে, শনিও আছে, তাহলে আপনি কাকে করবেন? শনি ওখানে স্ট্রং হচ্ছে, নারায়ণকে। ঠিক আছে, যদি সূর্য থাকে, চন্দ্র থাকে, মঙ্গল থাকে, তাহলে আপনি সেখানে কাকে স্ট্রং করবেন? কারণ তিনটেই হচ্ছে তার এনিমি সাইন, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো মঙ্গলকে, তার কারণ মঙ্গল হচ্ছে শনির রাশিতে এক্সল্টেড হয়, তো সেক্ষেত্রে মঙ্গলকে করবেন। তো হচ্ছে স্কন্দা। মঙ্গলের ক্ষেত্রে একটা ডিফারেন্ট রুল হয়। দেখুন, মঙ্গলকে হনুমানও বলা হয়, মঙ্গলকে আপনি যেটাকে বলা হচ্ছে সেই অনুসারে দশ মহাবিদ্যা অনুসারে বগলামুখীও বলা হয়, স্কন্দ মানে যেটা হচ্ছে কার্তিকেয় বলা হয়। যদি মঙ্গল যদি বায়ুতত্ত্ব রাশিতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হনুমান হবে, বায়ু তত্ত্ব রাশিতে থাকলে সেক্ষেত্রে হনুমান হবে। যদি ওয়াটার সাইনে যদি থাকে সেটা হবে হচ্ছে আপনার বগলামুখী। কেন? মঙ্গল ওয়াটার সাইনে নিচস্থ হয়, যেটা হচ্ছে ক্যান্সার সাইনে। তো নিচস্থ প্ল্যানেটে সবসময় দশা মহাবিদ্যা সবসময়ের জন্য ওয়ার্শিপ করা উচিত, তো সেক্ষেত্রে মঙ্গল হচ্ছে বগলামুখী। যদি আর্থ সাইনে যদি থাকে, ফায়ার সাইনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কার্তিকেয়া আপনি করতে পারেন। ঠিক আছে, এই তিনটে একটা মঙ্গলের ক্ষেত্রে হয়। এইবার হচ্ছে ব্যাপারটা, আমি কেন আগে সেই দৃষ্টির আগে ব্যাপারটা বললাম যে রাশি দৃষ্টির কথাটা কেন বললাম, এমন কোনো কথা নেই যে সেখানে কোনো প্ল্যানেট থাকবে, প্ল্যানেট নাও থাকতে পারে। আপনার আত্মা কারাকার থেকে নবম স্থানে কোনো প্ল্যানেট নেই, তো কি করবে? তার মানে আপনি তাহলে আবার আপনার ভাগ্যকে আনলক করার জন্য আপনি কাউকে পুজো করতে পারবেন না। তখন দেখুন কোন প্ল্যানেটটা সেই 9th হাউসে নবম স্থানে আপনার ওই কারাকামশা 9th হাউসে রাশি দৃষ্টি দিচ্ছে। এখানে গ্রহ দৃষ্টি নয়, কিন্তু রাশি দৃষ্টি। ঠিক আছে, সেম এক্সাম্পলই আমি আসছি। ধরুন সেম আমরা আপনার আত্মাকারাখা যেটা কারাকামশা সেটা হচ্ছে জেমিনাইতে, আত্মাকারাখা রয়েছে হচ্ছে জেমিনাই নবমসাতে, 9th হাউস হচ্ছে ফাঁকা, মানে অ্যাকুয়ারিয়াস সাইন ফাঁকা। এবার দেখুন অ্যাকুয়ারিয়াস হচ্ছে ফিক্স সাইন, তাহলে মুভেবল সাইনে কোনো প্ল্যানেট আছে কি না? মুভেবল সাইনে। এবার কিন্তু ক্যাপ্রিকনকে মুভেবল ধরবেন না, কেন? ক্যাপ্রিকন হচ্ছে তার একদম গায়ে লাগানো। আমি অ্যাজ আই সেড টু বিফোর, যেটা কাছাকাছি সেটাকে আপনি কনসিডার করবেন না। ধরুন মুভেবল যে তিনটে যে আদার্স যে তিনটে রাশি আছে, ধরুন এরিস, ক্যান্সার, লিব্রা, এই তিনটের মধ্যে কোনো প্ল্যানেট আছে কিনা? যেই প্ল্যানেট থাকবে সেই প্ল্যানেটটা ডিরেক্টলি সেই রাশিকে অ্যাসপেক্ট করবে, তাহলে সেই প্ল্যানেটটা রিলেটেড যে আমি যে লিস্ট বললাম খুঁজে বার করুন। ধরুন শুক্র যদি থাকে তাহলে ডিরেক্টলি লক্ষ্মী, আপনি তার পুজো করুন। কনসেপ্টটা বুঝতে ক্লিয়ার হলো? যদি সেই যদি রাশিও যদি না থাকে তাহলে লাস্টে গিয়ে আপনি গ্রহ দৃষ্টি ধরতে পারেন, কিন্তু গ্রহ দৃষ্টি যখন থাকবে তখন শুধু তার দশাতে আপনি তাকে ওয়ার্শিপ করুন বা তার দশাতে আপনি রেজাল্ট পাবেন। গ্রহ দৃষ্টি সবসময় তার দশাতে রেজাল্ট দেয়। রাশি দৃষ্টি রেসপেক্টিভ অফ এনি দশা, ট্রানজিট, যাই তাই থাক না কেন, ওটা সবসময় যেন পার্মানেন্ট থাকে। এই জায়গাটায় এই ডিফারেন্সটা চলে আসে। তো দেখুন আপনার আত্মাকারকা প্ল্যানেট, ধরুন একটা এক্সাম্পল দিয়ে, আপনার ধরুন ক্যান্সার সাইনে আছে হাইস্ট ডিগ্রি প্ল্যানেট ইন দ্য নবমসা, তো 9th হাউস ফ্রম ক্যান্সার, ফাইসিস, রাইট? তো দেখুন ফাইসিসে কোনো প্ল্যানেট বসে আছে কিনা মীন রাশিতে। এবার ধরো যদি ক্লাস্টার অফ প্ল্যানেট যদি থাকে, জুপিটারও থাকলো, ভিনাসও থাকলো, সানও থাকলো, মুনও থাকলো, এই তিনটেই তো বেনিফিক এখানে, আর তিনটেই তো গুড ফর ফাইসিস। বাট এই তিনটের মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট কি হবে? ভিনাস ওখানে স্ট্রং হবে, কেন? ওটা এক্সলটেশন সাইন অফ আ ভিনাস। তো ডিরেক্টলি লক্ষ্মী। ধরুন যদি বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে তাহলে সদাশিবা, যদি চন্দ্র থাকে তো গৌরী, যদি সূর্য থাকে তো শিবা, যদি মার্স থাকে যেটা বললাম, মার্কিরি থাকলে বিষ্ণু, রাহু থাকলে দুর্গা, কেতু থাকলে গণেশা। তো আপনি যদি সেই গড বা গডেস দেব বা দেবীকে যেই আসছে না কেন আপনার ক্যালকুলেশন হয়েছে, আপনি তাকে যদি ওয়ার্শিপ যদি করেন, 100% আপনার ভাগ্য যেটা আনফোল্ড হয়ে মানে আনলক হবে। ঠিক আছে, যেটা লকড রয়েছে সেটা, বাট বিফোর দ্যাট দশা, অন্তর্দশা, প্রমিস এগুলো লাগে। কিন্তু একটা এক্সটার্নাল পুশের জন্য বা একটা এক্সটার্নাল সাপোর্টের জন্য, স্পেশালি আমাদের বাঙালিদের মধ্যে, এই হিন্দুর মধ্যে রয়েছে না, মানে এই ভগবানকে যে যাচ্ছি, একে পুজো করছি, ওকে পুজো করছি, কিছুই হচ্ছে না। ওটা আপনি তখনই করবেন যদি আপনি যদি যেই ফর্মুলাটা আপনাকে আজকে বললাম, এটা আপনি যদি মেনে যদি করেন, আপনি রেজাল্ট পাবেন। অলরাইট, সো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করো এবং সবার সাথে শেয়ার করো ভিডিওটা। ওকে, টেক কেয়ার, বাই বাই।